সিটি অফ জয়। নিজের শহর কলকাতা বলতেই গর্বে ছাতি ফুলে ওঠে 8 থেকে 80। এই কথা সত্য যে কলকাতা শহর নিয়ে গর্ব করার হাজারটা কারণ রয়েছে, আর সেগুলির মধ্যে অন্যতম একটি কারণ হলো নিউ টাউনে অবস্থিত পুরো ভারতবর্ষের সবথেকে বড় পার্ক ইকো পার্ক। হাজার কর্মব্যস্ততার মাঝে সপ্তাহের কোনো ছুটির দিনে বা উইকেন্ডে কলকাতার কাছাকাছি একদিনে ঘুরে আসতে পারেন এই পার্কে। কিভাবে যাবেন, খরচ কত হবে, আর দেখারই বা কী কী আছে, এই সব কিছুর উত্তর খুঁজতে আজ আমি চলে গিয়েছিলাম এই ইকো পার্কে। আমার ভ্রমণ অভিজ্ঞতা আজ শেয়ার করব আপনাদের সঙ্গে, আর ইকো পার্কের যাবতীয় খুঁটিনাটি আপনাদের জানাবো। আশা করি ভিডিওটির শেষে ইকো পার্ক সম্বন্ধীয় সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তবে আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে বলে রাখি কীভাবে আসবেন এই পার্কে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইকো পার্ক যাওয়ার বিভিন্ন বাস পাওয়া যায়। যাদবপুর, হাওড়া, শিয়ালদহ থেকে প্রতি ঘন্টায় ইকো পার্কের বাস ছাড়ে। এছাড়াও যারা রাজারহাটের কাছাকাছি থাকেন তারা অটো করে পৌঁছাতে পারেন ইকো পার্কের যে কোনো গেটে। আর মেট্রোতে আসতে চাইলে শিয়ালদহ থেকে মেট্রো চেপে সেক্টর 5 মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আসতে পারেন ইকো পার্ক। ইকো পার্কে মোট 6টি গেট আছে, যে কোনো একটি দিয়ে ঢুকলেই হলো। তবে আমি বলবো আপনি 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করুন। এতে করে জাপানিজ গার্ডেন থেকে শুরু করে ইকো পার্কের মূল আকর্ষণ সপ্তম আচার্যের রেপ্লিকা খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। এই পার্কের টিকিট মূল্য 30 টাকা, তবে সপ্তম আচার্য দেখতে হলে আলাদা করে আরও 30 টাকার টিকিট কাটতে হবে। ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে ঢুকতেই আমার সামনে এসে হাজির হলো বিশাল বড় একটা লেক, যেটা কিনা ইকো পার্কের প্রায় 1/4 অংশ জায়গা নিয়ে বিস্তৃত। লেকটিতে বোটিং, কায়াকিং, স্পিড বোট সব কিছুই চলছে। এক কথায় ইকো পার্কের প্রথম ঝলক দেখেই মনটা ভরে যাবে আপনার। এরপর আমার মতোই সেই লেক বরাবর বাঁ দিকে ডিগি ডিগি করে হাঁটতে থাকুন। হাঁটার সময় সেই বিশাল লেকটিতে চলতে থাকা বিভিন্ন বোট, কায়াক এবং লেকের ঠিক মাঝখানে থাকা একটা আইল্যান্ড চোখে পড়তে পারে আপনার। আইল্যান্ডটির নাম ক্যাফে একান্তে। হাতে 2 দিন সময় থাকলে প্রিয়জনের সঙ্গে রাত্রিবাস করতেই পারেন ওই আইল্যান্ডটিতে। এরপর যেতে যেতে আমার চোখে পড়ল মাদার ওয়াক্স মিউজিয়াম। আপনাদের ভালোবাসা পেলে কোনোদিন সেখানকার ব্লগ এবং ট্যুর গাইডও আনবো এই চ্যানেলে। লেক বরাবর সোজা হাঁটতে হাঁটতে বাঁ দিকে আপনি পেয়ে যাবেন জাপানিজ ফরেস্ট। জাপানের ঐতিহ্যবাহী শিন্তো ধর্মে প্রকৃতিকে দেবতা মানা হয়। প্রকৃতির উপাদানগুলিকে দেবতা হিসাবে পুজো করে জাপানিরা। তাদের বাগানগুলি ধ্যান এবং শান্তির উপযুক্ত স্থান হিসেবে গড়ে তোলা হয়। ইকো পার্কের জাপানি ফরেস্ট সেই বিষয়টি মাথায় রেখেই বানানো হয়েছিল। বাগানের ডিজাইন দর্শনার্থীদের 5টি ইন্ডিয়ার সঙ্গে সংযোগ করে। সবুজ পাতার সমাহার, অনেক বাঁশের মধ্যে ঘষা লাগা শব্দ, সেই সঙ্গে একটি ছোট্ট জলপ্রপাত, একটা জলাশয়ে জাপানি মঠ, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। এই জায়গা আপনার মনে ইতিবাচক এনার্জি এনে দেবে। এছাড়াও ছোট বড় বিভিন্ন বুদ্ধ মূর্তিও আপনার নজর কাড়বে। জাপানিজ ফরেস্টের পর প্যারিসের আইফেল টাওয়ারের রেপ্লিকাটাও একবার দেখে নিন। আইফেল টাওয়ারের প্রতিকৃতি দেখা হয়ে গেলে একদম ইউটার্ন নিয়ে নিন, দিয়ে আবার হাঁটতে শুরু করুন। বলা বাহুল্য এই পার্কে কিন্তু বেশ খানিকটা হাঁটতে হবে, তবে বয়স্ক মানুষদের জন্য এখানে টোটোর ব্যবস্থা আছে, যা পুরো পার্কটাকে আপনাকে ঘুরিয়ে দেখাবে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম লেকটিতে প্রচুর বোট পরপর সারি দিয়ে রাখা আছে। আর হ্যাঁ, এখানে যা যা অ্যাক্টিভিটি আছে আর তার যা যা খরচ আছে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, একবার ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিন। লেকটিতে একটা দোতলা ক্রুজ দেখতে পাবেন, যেটার মাথাপিছু টিকিট মূল্য 150 টাকা। চাইলে একটা ছোট্ট ক্রুজ সফরও করে নিতে পারেন ইকো পার্কে। এবার হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম ইকো পার্কের অন্যতম আকর্ষণীয় স্থান বাংলার গ্রামে।
মডেলের সাহায্যে গ্রাম জীবনের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে। গ্রামের বাজার, ডাওয়ায় আড্ডার আসর কিংবা গ্রামের মুদিখানাতে কীভাবে চলে স্কুল সেটাও দেখানো হয়েছে এখানে। আদর্শ এক গ্রামকে তুলে দেওয়া হয়েছে ইকো পার্কে। এই গ্রামে পূর্ণিমা চাঁদের আলোয় ভরে যাবে মাঠঘাট, রাস্তা, ক্ষেত, মনে হবে যেন শহর থেকে বুঝি অনেক দূরে পৌঁছে গিয়েছেন। গ্রামের পাঠশালাটি দেখলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালের সেই পাঠশালার কথা মনে পড়তে বাধ্য, যেখানে রাগী পণ্ডিত মশাই দোকানের বেচাকেনার ফাঁকে বেত হাতে পড়াচ্ছেন। অপু এবং অন্য পড়ুয়াদের বাংলার গ্রাম দেখার পর আরেকটু সামনে একবার চট করে দেখে আসতে পারেন ইকো পার্কের সৌর গম্বুজ বা সোলার ডোম। গম্বুজের বাইরের পুরোটাই সোলার প্যানেল দিয়ে মোড়া। দূর থেকে দেখে এটিকে গ্লাস হাউস বলেও ভুল হতে পারে। এখানে 2000টিরও বেশি সোলার প্যানেল বসানো হয়েছে, যা থেকে 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। ডোমের ভিতর আলো, পাখা, কম্পিউটার, টিভি সব কিছু চলবে সৌর বিদ্যুতের সাহায্যে। তবে ডোমটির কাজ সম্পূর্ণ শেষ না হওয়ায় ডোমটির ভিতরে ঢোকা এখন সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এরপর আবার হাঁটতে শুরু করুন ডিগি ডিগি করে একটি নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ুন ইকো পার্কে, মূল আকর্ষণ সপ্তম আচার্যের উদ্দেশ্যে। পথের মাঝেই দেখে নিন বাংলার ইতিহাস উদ্যান। এই উদ্যানে রয়েছে বাংলার ইতিহাস এবং নানা রকম ভাস্কর্যের নিদর্শন। এরপর যাওয়ার পথে মাঝে আজ গার্ডেন পেয়ে যাবেন। ছোট্ট বাচ্চারা এই জায়গাটিকে বেশ পছন্দ করবে। বিশাল জায়গা জুড়ে বিভিন্ন ধরনের মুখোশের মেলা। মাছ গার্ডেন দেখা হয়ে গেলে একবার চট করে দেখে নিন দার্জিলিংয়ের ঘুম স্টেশনের একটা রেপ্লিকা। এবার পালার সেই জায়গার যেটার জন্য এত অপেক্ষা। সপ্তম আচার্য ভিডিও শুরুতেই বলেছিলাম যে অতিরিক্ত 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। সপ্তম আচার্য দেখার জন্য আমি সেই টিকিট কেটে চলে গেলাম 7 ওয়ান্ডার দেখার উদ্দেশ্যে। সেখানে ঢুকে প্রথমে চোখে পড়ল গ্রেট পিরামিড অফ গিজা। ফুফুর পিরামিড গিজার গোরস্থানের 3টি পিরামিডের মধ্যে সবথেকে বড়, যা প্রায় 460 ফুট উচ্চতা বিশিষ্ট। এরপর দেখতে গেলাম পেট্রা, একটি জর্দানের শহরের প্রাচীন স্থাপত্য। মন্দিরে গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত হয়ে ওঠে। তৃতীয় আচার্য হিসাবে দেখতে পেলাম খ্রিস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই সুন্দর মূর্তিটির নিখুঁত রেপ্লিকা বানানো হয়েছে ইকো পার্কে। ভিডিওটির চতুর্থ আচার্য মোয়া স্ট্যাচু, শত শত বছরের প্রত্নতান্ত্রিক নিদর্শন। সুকৌশল শিল্পে ঘেরা চিলির দ্বীপ ইস্টার আইল্যান্ড, আর সেই আইল্যান্ডে ছড়িয়ে রয়েছে মোয়ায়ের মূর্তিগুলো। অনন্য এবং ঐতিহ্যবহ বৈশিষ্ট্যের দরুন মূর্তিগুলো তথা গোটা দ্বীপটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ভিডিওটি পঞ্চম আচার্য আমাদের ভারতের তাজমহল। তাজমহল সম্পর্কে নতুন করে বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ভিডিওটির ষষ্ঠ আচার্য রোমের কলোজিয়াম। সোজা ভাষায় বললে এটা একটা স্টেডিয়ামের মতো। এটির ভিতরে হিংস্র পশুরা লড়াই করত এবং সাধারণ মানুষ গ্যালারিতে বসে সেই যুদ্ধ উপভোগ করত। ভিডিও শেষ এবং সপ্তম আচার্য চীনের প্রাচীন। ইতিহাসের বইয়ে আমরা প্রায় সকলেই এই প্রাচীন সম্পর্কে পড়েছি, আর সেটির রেপ্লিকা স্বচক্ষে দেখার সুযোগ পেলাম আমি। এভাবে 7টা আচার্য দেখে শেষ করলাম ইকো পার্ক ভ্রমণ। ভিডিওর শেষে এই ইকো পার্কের টাইমিংটা একটু বলে রাখি। শীতকালে ইকো পার্ক খোলে 11টায় আর বন্ধ হয় রাত 7:30টায়। শুধুমাত্র রবিবারে পার্ক আধ ঘন্টা আগে খোলে, অর্থাৎ 10:30টায়। পার্কটি সোমবারে বন্ধ থাকে, তাই সোমবার ছাড়া সপ্তাহে যে কোনো দিনে আপনিও ঘুরে আসতে পারেন এই ইকো পার্ক। তো ভিডিও শেষে আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার নতুন কোনো
বড় বোন কাহিনী নিয়ে।